তো নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আমি রিতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব শ্যামনগর শ্মশানে একটা ছেলে যখন তার বাবার দেহ দাহ করতে গেছিলো তার সাথে কি কি ঘটনা ঘটে, সে কি কি ঘটনার সম্মুখীন হয়, পুরোটা তোমাদের শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নিও, আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের গল্প পাঠাতে চাইলে মেল করো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো গল্পটা আমাকে মেল করেছে শ্যামনগর থেকে রণজিৎ চক্রবর্তী। দাদা যেইভাবে গল্পটা আমাকে লিখে পাঠিয়েছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম রণজিৎ চক্রবর্তী, আমি শ্যামনগরে থাকি। গল্পটা আমার সাথে ঘটে 2018 সালে। তখন আমি সবে মাধ্যমিক দিই। প্রথমে আমার পরিবারের কথা একটু তোমাদের সাথে ক্লিয়ার করে নিই। বাড়িতে থাকে আমার মা, বাবা, আমি আর আমার দাদা। আমার দাদা এইবার হোটেল ম্যানেজমেন্ট করার জন্য 2017 সালে বাইরে চলে যায়। তো 2017-তে দাদা বাইরে যাওয়ার জন্য অনেক টাকা খরচা হয়। যেহেতু আমরা মধ্যবিত্ত, তো তখন একটু টানাটানি চলে। বাবারও শরীর অতটা ভালো না, মায়েরও সুগার আছে, প্রেশার আছে, তো বাড়ির পরিস্থিতি অতটাও ভালো না। আমি ঠিক করেছিলাম মাধ্যমিক এক্সামের রেজাল্ট তখন বেরোয়নি, রেজাল্টটা বেরালে আমি কোনো একটা কাজ করব, যাতে বাড়িতে একটু সাহায্য করতে পারি। আর দাদা তো হোটেল ম্যানেজমেন্ট করছে, ওখান থেকে যদি ও জব পেয়ে যায় ও হেল্প করবে। কিন্তু সব স্বপ্ন এক ঝটকায় শেষ হয়ে গেল। 2018 সালের মার্চ মাসে আমার বাবা হঠাৎ করে স্ট্রোক করে মারা যায় রাস্তার মধ্যে। তখন ঠিক 4টে বাজে, বৃহস্পতিবার। লোকে বলছিল খুব শুভ দিনে মারা গেছে, কিন্তু ঘটনাটা ওখানেই শেষ হয়ে গেলে ভালো হতো। ঘটনাটা নর্মালভাবে শেষ হলো না। আমার দাদাকে ফোন করার পরে দাদা বলল ওর আসতে 2-3 দিন সময় লাগবে। ও মুম্বাইতে হোটেল ম্যানেজমেন্ট করছিল, ট্রেন ধরে আসবে। ও লোকাল ট্রেনেই চলে আসবে, কিন্তু তাও 2 দিন সময় লাগবে। এবার আমরা দুটো মাত্র ছেলে, আমি মুখ আগুন করব, কিন্তু তখন আমার বয়স অনেক কম, ঠিক 16 কি 17 হবে ওরকম। তো আমার মা পুরো ভেঙে পড়ে। মামাদের ফোন করা হয়, মামারা বলে হাওড়া থেকে আসতে ওদের একটা দিন সময় লাগবে, মানে পরের দিন রাতের মধ্যে ওরা চলে আসবে। আর দাদা 2 দিনের পরে চলে আসবে, মানে 2 দিন সন্ধ্যাবেলার মধ্যে চলে আসবে। আমরা ঠিক করি বৃহস্পতিবারে বাবা মারা গেছে, শনিবার আমরা রাতের মধ্যে গিয়ে দেহদাহ করব। কিন্তু এই যে 2 দিন, ওই 2 দিন বাবাকে ঘরে রাখতে হবে। তো একজন পুরোহিত ছিল আমাদের পাড়ায়, উনি বলে দেখো তোমার বাবা খুব শুভ দিনে মারা গেছে, কিন্তু একটা দেহ তোমরা শুক্র শনিবার বাড়িতে রেখে দেবে, এটা কিন্তু ঠিক ভালো না। আমি তখন ওনাকে বুঝিয়ে বলি দেখুন দাদা না আসলে তো হবে না, আমি একা তো আগুন দিতে পারবো না বাবার মুখে, ওরও তো একটা ব্যাপার আছে না। তখন ঠাকুরমশাই বলে ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা রাখো, পাড়ার তো সব লোক আছে, অসুবিধা হবে না। আর হ্যাঁ, পারলে একটুখানি সুগন্ধ ছড়িও, কারণ 2 দিন তো দেহ রেখে দেবে, দেহ পচে যেতে পারে। আর দেহর সাথে সবসময় একজন না একজন থাকবে। তো প্রথমে আমি ভাবি দেহর সাথে একজন না একজন থাকলে হয়তো কুকুর বিড়াল কামড়ে নিয়ে যেতে পারে, ওই জন্য বলেছি। কিন্তু পরে যে ঘটনাটা ঘটে সেটা একটু অন্যরকম। যেদিন বাবা মারা যায় বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আমার পাড়ার লোকজন আমাদের অনেক হেল্প করেছে। তো 11টার সময় সবাই যে যার বাড়ি চলে গেছে। আমি আর মা বাবার দেহর পাশেই শুয়েছি। বাবা খাটের ওপরে শুয়েছিল, বাবার দেহ খাটের ওপরে ছিল, আর আমরা নিচে শুয়ে রয়েছি। ঠিক রাত 1টা বাজে আমাদের দরজার মধ্যে না কেউ নক করছে। আমার বুক তখন প্রচণ্ড কাঁপছে যে রাত 1টা বাজে কে। আর যতবারই মা বলছে কে কে বাইরে, কোনো সাড়া নেই। তখন আমার বয়স কম, বাবা মারা গেছে, মা একা, অনেক দুশ্চিন্তা মাথায় আসছিল। তো কোনো কথা না ভেবে একটা বাঁশ ছিল আমার কাছে, বাঁশটা তুলে নিলাম। গেটটা খুলতে যাব, তখন মা বলে দাঁড়া, গেট খুলবি না। আমি বললাম কেন? মা বলল আমি ওই জানলা দিয়ে দেখলাম তোর বাবার মতো একটা জামা পরা কেউ দরজার দিকে হেঁটে গেল, জানলা দিয়ে আমাদের দিকে তাকিয়ে ছিল এতক্ষণ। আমি কিছুটা ভয় পেয়ে 2 পা পিছিয়ে নিলাম। গেটে আবার আওয়াজ হতে শুরু করলো, আমরা কোনো রেসপন্স করলাম না।
চুপ করে রয়েছি মা আর আমি। হঠাৎ করে একটা গলা পেলাম। গলাটা ছিল আমার বাবার। কী হলো? দরজাটা খোলো। কত খাটাখাটনি করে আসছি, তোমরা চুপচাপ শুয়ে রয়েছো ঘরে? দরজা খোলো, দরজা খোলো। কী হলো? দরজা খোল, ভেঙে দেবো। আর ওই 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 ঠাকুরগুলো সরা, আমি ঘরে ঢুকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। দরজা খোল। আমরা খুব ভয় পেয়ে যাই। আমরা 10 মিনিট দুজনকে একদম আঁকড়ে ধরে শুয়ে থাকি। 10 মিনিট পরে আওয়াজটা বন্ধ হয়ে যায়। তারপর আমাদের টালির বাড়ি ছিল, মনে হচ্ছে টালি ভেঙে কেউ ঢুকে যাবে। টালির ওপরে মনে হচ্ছে খুব কেউ লাফালাফি করছে। আমি আর মা প্রচণ্ড ভয় পেয়ে যাই যে কী হচ্ছেটা কি। তো এরম করে রাত 2টো বাজে। তারপরে আওয়াজটা নিজের থেকে বন্ধ হয়ে যায়, আর তারপরে কিছু হয় না। সকাল হয়, আমরা পাড়ার লোককে বলি, ওরা বলে যে একটু সাবধানে থাকতে। তো পরের দিন রাতে মামারা চলে আসবে, চিন্তা নেই। 6টা বাজে মামাদেরকে ফোন করেছিলাম, মামারা বললো 9টার মধ্যে ঢুকে যাবে। তো আমরাও ধূপধুনো জ্বালাচ্ছি, বাবার গায়ে কিছুটা সুগন্ধি দিয়ে বাবার চারদিকে 4টে ধূপকাঠি লাগিয়ে দিয়েছি, এবং সবাই একটু মনমরা হয়ে রয়েছে। আর কালকের ঘটনার পরে তো আরও একটু ভয় পেয়ে রয়েছি যে কি হবে। বিশ্বাস করবে না, আমার মা দোকানে গেছিলো, আমি ঘরে বাবার ডেড বডির সামনে বসে রয়েছি। একটা হাত দরজার বাইরে দিয়ে বেরিয়ে এলো, শুধু একটা হাত, কালো হাত। আর হাতের যে মানে পোর্শনটা না, মানে 5টা আঙুল পুরোপুরি বাবার হাতের মতো। বাবার ডেড বডির হাতের দিকে আমি একবার তাকাচ্ছি, আর ওই যে হাতটা, আমি ওটার দিকে তাকাচ্ছি। আমাদের দরজার বাইরে হাত দিয়ে আমাকে ডাকছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, কিন্তু সেই টাইমে জানি না কি হলো, একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, আর আমার মনে হচ্ছে ওই লোকটা যে আমায় ডাকছে উনি আমার বাবা। আমি ওনার কাছে চলে যাই। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, সেই টাইমে মা এসে প্রচণ্ড জোরে একটা চিৎকার করে, আর আমাদের পেছনের বাড়ি এক কাকিমা ছিল, উনি দৌড়ে আসে, বলছে কী হয়েছে কী হয়েছে। মা বলে আমি দেখলাম ওর বাবা পুরো দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, মাথাটাকে একদম আমাদের দেয়ালের সাথে ঠেকিয়ে হাসছে, আর ওনার আমাদের ছেলেকে হাত দিয়ে ডাকছে। আমি তখন জ্ঞান ফেরে, আমি তখন বসে পড়ি নিচে। আমি থরথর করে কাঁপছি, আমি জানি না কী হচ্ছে, কেন হচ্ছে, প্রচণ্ড ভয় পেয়ে রয়েছি আমি। তো 9টার সময় মামারা আসে, আমরা শুয়ে পড়ি। সেদিন আর ওরকম কিছু হয় না, কিন্তু সেদিন রাতে আমি একটা খুব বাজে স্বপ্ন দেখি। আমার বাবা স্বপ্নে আসে, এসে বলে কিরে ভুলে গেলি আমাকে? ছোটোবেলায় কত ভালোবেসে মানুষ করেছি, তোর দাদাকে হোটেল ম্যানেজমেন্ট পড়তে পাঠিয়েছি, তোকেও তো পাঠাবো, কি করব বল? কপালের লিখন, চলে যেতে হলো। কিন্তু চিন্তা করিস না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো তোদের সাথে। তোদের না দেখে যে আমি থাকতে পারি না রে খোকা, আমার অনেক কষ্ট হচ্ছে জানিস। এখানে খুব অন্ধকার, এখানে না অনেক মানুষ আছে জানিস, আটকে পড়ে আছে। ওরা আর জন্ম পাচ্ছে না, ওরাও আমার মতো, আমি যেমন বাঁচতে চেয়েছিলাম ওরাও নাকি বাঁচতে চেয়েছে। ওই যে আমাদের সামনের বাড়ির যে বকুল কাকা মারা গেছিল না, ওনার সাথেও আমার দেখা হয়েছে। উনি তো এখনও ওনার বাড়ির ওই তাল গাছটার ওপরেই থাকে, আমাকেও বলেছে থাকতে। আমি থাকবো না, তুই ঠাকুরগুলো সরিয়ে দে না খোকা। আমি 3 রাস্তার মোড়ে দেখ দাঁড়িয়ে রয়েছি, আমি ঢুকতে পারছি না ঘরে, অনেক কষ্ট হচ্ছে। তোর মাকে আমি দেখছিলাম, তোর মা রাস্তা দিয়ে বাজার করে যাচ্ছিল, তখনই আমি ভাবলাম তোকে নিয়ে আমার কাছে চলে আসি। বল, আমার একা থাকতে ভালো লাগে, তাই তো আমি তোকে নিতে আসছি। বল, তুই একটা কাজ কর, তুই দেখ, আমি তো আর ফিরতে পারবো না, তুই তোর মাকে মেরে ফেল, তারপরে তুইও গলায় দড়ি দিয়ে আমার কাছে চলে আয়। আর তোর দাদা আসবে যখন, আমরা 3 জন না হয় ওনাকে নিয়ে আসবো আমাদের কাছে। তুই একটা কাজ কর, মেরে ফেল তো, তোর মাকে মেরে ফেল। আমি তখন বাবাকে বলি তুমি কি বলছো এগুলো? দেখো বাবা, তুমি চলে যাও, আমি ভয় পাচ্ছি তোমায় দেখে। বাবা বলে কেন ভয় পাচ্ছিস? কি হয়েছে? কিসের ভয় তোর? নিজের বাবাকে ভয় পাচ্ছিস? আর এই সাদা থানটা কেন পরে আছিস? খুলে ফেল বলে বাবা সাদা থানটা ধরে একটা টান দেয়, আর আমার ঘুমটা ভেঙে যায়। আমি উঠে দেখি আমি পুরো খালি গায়ে, সাদা থানটা নিচে পড়ে রয়েছে। তো আমার মাথায় সেই টাইমে একটা জিনিস আছে, যখন আমার পৈতে হয় 12 বছর বয়সে,
তখন যে আমার পইতে দিয়েছিল আমার গুরু, উনি আমাকে বলে যে মরে যাওয়ার পরে ব্রাহ্মণরা নাকি ব্রহ্মদত্তী হয়ে যায়, আর ব্রহ্মদত্তীর শক্তি সব থেকে বেশি। তো সেদিন তখন আমার যখন ঘুম ভাঙে 4:30 বাজে, সবে সবে সকাল হবে, মনের মধ্যে একটা অন্যরকম চিন্তা, একটা ঘাম হচ্ছে শরীরের মধ্যে দিয়ে, আর খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি সুইসাইড করে দিই। আমি পাখাটার দিকে হা করে তাকিয়ে আছি। আমি জানি না আমার কি হলো, মায়ের একটা শাড়ি রাখা ছিল, আমি পাখার মধ্যে জড়াই, নিজের গলায় পেঁচাতে যাবো, সেই টাইমে মামা উঠে যায়। মামা উঠে বলে, কী করছিস তুই, কী হয়েছে তোর? তখন বাড়ির সবাই উঠে আমাকে বলে, আমি তাদের সব খুলে বলি বাবা স্বপ্নে এসেছিল, কি বলেছে। ওরা কিছুটা ভয় পায়, তখন ওরা আমাকে বলে, দেখ তুই একটু সাবধানে চল, তোর বাবা তোকে খুব ভালোবাসতো, আর তুইও ব্রাহ্মণ, উনিও ব্রাহ্মণ, উনি কিন্তু চাইলেই তোর ক্ষতি করতে পারবে, তো একটু সাবধানে কিন্তু থাকতে হয় বাবু। আমি বললাম ঠিক আছে। তো সন্ধ্যাবেলা 8টার সময় দাদা আসে, বাবার বডি তখন প্রচণ্ড নোংরা গন্ধ ছাড়ছে, দাদা তো ভেঙে পড়ে কষ্টে, কাঁদতে থাকে, বাবাকে খুব ভালোবাসতো আমার দাদা, এখনও বাসে। তো দাদা পাগলের মতো কাঁদে, বাবার পা ধরে কাঁদে। আমরা বাবার পায়ে আলতা দিয়ে ওই আলতাটার ছাপ তুলি, পায়ের ছাপ তুলে দেয়ালের মধ্যে আটকাই। কিন্তু তারপর বাবাকে দাহ করার জন্য সবাই মিলে খাট ফাট নিয়ে আসা হয়, তুলসী পাতা চোখে দেওয়া হয়, সবাই মিলে মুখে জল দিই। বাবাকে তুলতে যাব না, তোমরা বিশ্বাস করবে না, মনে হচ্ছে বাবার শরীর 100 কেজি ওজন হয়ে গেছে। কিন্তু আমার বাবা খুব রোগা একটা মানুষ, ওনাকে আমরা তুলতে পারছি না কেউ, মনে হচ্ছে বহুত কেজি ওজন। আমার মামা, আমার দাদা, আমি, আমার দুটো বন্ধু সবাই মিলে চেষ্টা করছি, বাবাকে তুলতে পারছি না। সেই টাইমে একটা প্রচণ্ড জোরে ঝড় ওঠে, আর গাছ থেকে একটা অনেক বড় সাইজের একটা নারকেল পড়ে যায়। আমাদের পেছনে একটা নারকেল গাছ ছিল, সবাই কিছুটা চমকে যায়, আর সবাই বুঝতে পারছে এটা কি হচ্ছে। তো কোনো রকম গাড়িতে তোলা হয় বাবার লাশটাকে, গাড়ি বেরানো হয়। প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে যায় সেই টাইমে, আমরা বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে যাব, সেই টাইমে রাস্তায় একটা গাছ পড়ে যায়। আমরা 2-3 জন নেমে গাছ তুলছি, টায়ারটা অটোমেটিকলি বাস্ট হয়ে যায়, 4 চাকার টায়ারটা, ছোটো হাতির। তো টায়ার লাগানোর জন্য ড্রাইভার নামে, টায়ার লাগছিল না, প্রায় 15-20 মিনিট পরে টায়ার লাগে। আমরা আবার যাই, গিয়ে আমরা শ্যামনগরে থাকি, তো শ্যামনগর শ্মশান সবথেকে কাছে। শ্যামনগর শ্মশানে গিয়ে যেটা শুনি সেটা আরও অবাক, ইলেকট্রিক চুল্লি বন্ধ আছে। আর ইলেকট্রিক চুল্লিতে নিয়ে যাওয়াটাও অনেক কষ্টের ছিল, কারণ ইলেকট্রিক চুল্লিটা আমাদের সিঁড়ির ওপর দিয়ে শ্যামনগরে উঠতে হয়, আর বাবার যা ওজন তখন হয়ে যাচ্ছে, তো ওনাকে তোলাটা একটু মুশকিল হয়ে গেল। তো আমরা ওখানে যা নিয়ম কানুন করে বাবার দেহটা কাঠে পোড়াতে যাব। আমি বসে রয়েছি একটা জায়গায়, খুব স্তব্ধ জায়গা, আমি আর আমার দাদা ছিলাম। তো দাদাকে কাজ করতে ডাকে, আমি তখন অনেক ছোট ছিলাম, তো দাদা বলে যে আমিই করছি। দাদা উঠে যায়, আমি একা বসে রয়েছি। একটা নারকেল গাছ, পেছনে জঙ্গল মতো, সবাই নোংরা টোংরা ফেলে। আমার কানের সামনে একটা গরম নিঃশ্বাস পড়ে, কেউ যেন খুব ফুঁসছে, আর একটা আওয়াজ আসে, কান্নার আওয়াজ। কেন করছিস খোকা, আমার শরীরটা পোড়াস না, আমার শরীর যে জ্বলে যাবে খোকা, আমার খুব কষ্ট হবে, সারা শরীর জ্বলবে। ওদের আটকা খোকা, ওদের আটকা, তো দাদাকে বল করতে না। আমার পুরো শরীর তখন শক্ত হয়ে রয়েছে, আমি না উঠতে পারছি, আমি না কিছু করতে পারছি, আমার পুরো চোখ লাল। আমি পেছন ঘুরে যে তাকাবো তার সাহসটা আমার নেই। তারপরে কিছুক্ষণ পরে মনে হলো আমার 2 হাতের মধ্যে কেউ প্রচণ্ড জোরে হাত রেখেছে, আর প্রচণ্ড প্রেশার করছে। আমি তখন চিৎকার করে উঠি, আমার মা বলে কী হয়েছে? আমি বলি আমার হাত কেউ ভেঙে দিচ্ছে। হাতটা নিয়ে দেখে হাতে পুরো লাল স্পট পড়ে গেছে। তো কোনো রকম নিয়মকানুন করেই মুখে যে আগুনটা দিতে হয়, ওটা আগুনটা দিতে যাব। বিশ্বাস করবে না, আমাদের পাড়ায় যে সামনের বাড়ির লোকটা মারা গেছে, আরও আমাদের পাড়ায় 2-3 জন সেই টাইমে মারা গেছিলো। একজন বয়স্ক ঠাকুমা মারা গেছিলো। আমি 1 নিমিষের মধ্যে ওদের সবাইকে শ্যামনগর শ্মশানে পোড়ানো হয়, আমি
1 মিনিটের মধ্যে সবাইকে দেখিনি, যে সবাই আমার চোখের দিকে তাকিয়ে রয়েছে। আর ওরা খুব ক্ষিপ্ত, মানে আমাকে মারবে এরকম ব্যাপার। আমি ওই আগুনটা ফেলে দিই, আমি পেছনের দিকে কিছুটা সরে যাই। আমার পাড়ার লোকও গেছিলো 2-3 জন। ওরা বলে কী হয়েছে কী হয়েছে? আমি বলি বাবা সবাইকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাকে পোড়াতে দেবে না। তখন আমার দাদা ব্যাপারটা বোঝে, আমার হাতটা ধরে, বলে তুই ওদের চোখের দিকে তাকাস না, তুই পোড়া, তোর কিচ্ছু হবে না, আমি আছি তো। তখন আমি মুখে আগুন দিই। কিন্তু তারপরে যেটা ঘটে সেটা আরও অবাক। কাঠের চুল্লিতে আগুন ধরছে না, আর যাও আগুন ধরছে এমন হাওয়া দিচ্ছে, সেই টাইমটুকু যখনই আগুন ধরছে তখনই এমন একটা হাওয়া দিচ্ছে আগুন নেভে যাচ্ছে। কোনো রকম করে আগুন জ্বালানো হয়। বাবার লাশটা না ঠিক একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। আমরা খুব ভয় পেয়ে যাই। ওটাকে বাঁশ দিয়ে মেরে আবার নামানো হয়। বাবার শরীর তখন শক্ত, কিছুটা পচে গেছে। আমরা বাবার শরীরটাকে জ্বালাই, কিন্তু শ্মশানের মধ্যে আমি অনবরত চোখ খুলতে পারছি, কারণ চোখ খুলেই মনে হচ্ছে আগুনের চারিদিকে কেউ দাঁড়িয়ে রয়েছে। বাবা ছটপট করে কাঁদছে, পাগলের মতো করছে। বাবা আমাকে বলছে, কেন কেন করলি আমাকে আমাকে জ্বালিয়ে দিলি, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। সেই টাইমে আমার লাইফে দেখা সব থেকে সাংঘাতিক মুহূর্ত, আমি অজ্ঞান হয়ে যাই ওখানে। আমাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। বাড়িতে গিয়ে যে ঠাকুরমশাই আমাদের পাড়ায় ছিলেন, উনি আমাকে ঝাড়িয়ে দেয় এবং আমার দাদাকে বলে, তুমি একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো বাড়িটা বন্ধন করো। তোমার বাবা যা উৎপাত শুরু করেছে, এতে না হলে কিন্তু তোমার ভাইয়ের বিপদ হতে পারে, কারণ ও কন্টিনিউয়াসলি যারা মারা গেছে ও তাদের দেখতে পাচ্ছে। তো তারপরে এরকম কোনো ঘটনা ঘটেনি, আমরা বাড়িটাকে বন্ধন করাই। মাঝে মাঝে যখন রাস্তায় বেরাতাম না, মনে হতো উঠোনে কেউ একটা বসে রয়েছে আর আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু পেছন ঘুরে তাকালে কেউ নেই। এমন অনেক টাইম ফিল হয়েছে জানলার বাইরে কেউ আমাদের দেখছে। প্রায় 1 বছর এরকম ফিল হতো। তারপরে আমার দাদা আবার বাইরে চলে যায়। তো তারপরে আমার মা নিজের মতো করে আবার স্টেবল হয়। আমরা দুজন ওই বাড়িটা ভেঙে ফেলি, কারণ বাড়ির মধ্যে কিছু জিনিস এমন ঘটছিল যেটা খুব ভালো না। মানে আমি না, শুধু আমার মাও ফিল করতো যে বাইরে থেকে কেউ দেখছে। বাসন পড়ে যাওয়া, কোনো কাজ মানে ভালো কাজ পূর্ণ না হওয়া। তো অনেককে বলেছি, ওরা বলেছে বাড়িটার দোষ। তো আমরা অন্য জায়গায় জমি কিনে বাড়ি করি। আমার দাদা এখন অনেক টাকা ভালো ইনকাম করে, আমিও হোটেল ম্যানেজমেন্ট পড়ছি, কমপ্লিট হয়ে যাবে, তো আমিও একটা ভালো জব পেয়ে যাব। তো এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া গল্প। যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই পড়ে জানিও। তো গল্পটা আমার খুবই ভালো লেগেছে, আর আইকনিক গল্প লেগেছে। আমি ব্যারাকপুর থেকেই, তো শ্যামনগরের গল্প আমি এই জন্য পড়ে শোনালাম। শ্যামনগরে এরকম আরও ঘটনা ঘটেছে, আমি নিজেও শুনেছি কিছু ঘটনা, কোনো দিন শেয়ার করব তোমাদের সাথে। শ্যামনগর শ্মশানের ঘটনা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে গল্পটা, নিজের বন্ধুদের সাথে শেয়ার করে ওদের ভয় দেখিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো না করো, ইউটিউবের ডিসক্রিপশানে আছে। আর যদি তোমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করো, ফেসবুক পেজে দেখো আছে। আর হ্যাঁ, নিজেদের গল্প পাঠাতে চাইলে আমার মেল আইডি তো দেওয়াই আছে ভিডিওতে, তোমরা অবশ্যই মেল আইডিতে মেল করো। তোমাদের গল্প আমি পড়ে শোনাবো, আমার ভাষায় পড়ে শোনাবো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকু, টাটা।